আপনারা শুনছেন অমিশ ত্রিপাঠীর লেখা ইক্ষ্বাকুকুলতিলক রামচন্দ্র ধারাবাহিকের প্রথম পর্ব কেশব ভট্টাচার্যের কণ্ঠে। অধ্যায় ১। ৩৪০০ খ্রিস্টপূর্বাব্দ, ভারতের গোদাবরী নদীর সন্নিহিত কোনো এক স্থান। রাম তার ঋজু দোহারা এবং পেশিবহুল শরীরকে বাঁকিয়ে নামিয়ে আনল। সে ধনুকটিকে দৃঢ়ভাবে ধরে তার শরীরের ভার রাখল ডান হাঁটুর উপর। তীরটি লাগানো ছিল যথাস্থানে, যদিও সে জানত ছিলায় টান দিতে একটুও তাড়াহুড়ো করা চলবে না। সে চাইছিল না তার শরীরের পেশিগুলি অকারণে ক্লান্ত হয়ে উঠুক। ঠিক সময়টার জন্য তাকে অপেক্ষা করতেই হবে। লক্ষ্যভেদ নির্ভুল হতে হবে। দাদা, ওটা সরে যাচ্ছে, তার অগ্রজ তাকে ফিসফিস করে বলল। রাম উত্তর দিল না। তার দৃষ্টি নিবদ্ধ লক্ষ্যবস্তুর উপর। হালকা বাতাস তার মাথার ওপরে বাঁধা ঝুঁটির বাইরে থাকা কয়েকগুচ্ছ চুলের ওপর খেলা করে গেল। সে হাওয়ায় তার না কামানো অবিন্যস্ত দাড়ি, সাদা ধুতিও কেঁপে উঠল থির থির করে। বাতাসের গতিমুখ বুঝে রাম তার ধনুকের অবস্থান সামান্য বদলে নিল। নিঃশব্দে সাদা অঙ্গবস্ত্র খুলে রাখতেই তার যুদ্ধবিক্ষত শ্যামবর্ণ শরীরটা উন্মুক্ত হল। তীরটা ছোঁড়ার মুহূর্তে হাওয়ার দোলায় কাপড় যেন অন্তরায় না হয়। হরিণটা হঠাৎ স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে চোখ তুলে তাকাল, যেন তার সহজাত প্রবৃত্তি তার মধ্যে জাগিয়ে দিল বিপদ সংকেত। হরিণটার নাক দিয়ে শ্বাস টানার মৃদু শব্দ এবং অস্থিরভাবে তার পা ঠোকার আওয়াজ শুনতে পেল রাম। কয়েক মুহূর্তের মধ্যেই হরিণটা আবার পাতা চিবোতে থাকলে ফিরে এলো নৈঃশব্দ। দলের অন্য হরিণরা ছিল কিছুটা দূরে, দৃষ্টির অন্তরালে, জঙ্গলের ঘন লতা পাতার আড়ালে। পরশুরামের কৃপায় হরিণটা তার সহজাত প্রবৃত্তিকেও উপেক্ষা করল। চাপা স্বরে বলল লক্ষণ। প্রভুজিকে ধন্যবাদ। সত্যিকারের ভালো খাবার খুব দরকার আমাদের। চুপ। লক্ষণ চুপ করে গেল। রাম জানত এই শিকারটা তাদের পক্ষে ভীষণ দরকারি। সে লক্ষণ ও স্ত্রী সীতার সঙ্গে গত ৩০ দিন প্রায় পালিয়ে বেড়াচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়। জটায়ুর নেতৃত্বে মলয়পুত্র জনগোষ্ঠীর কজন সদস্যও আছে তাদের সঙ্গে। প্রতিহিংসার অবধারিত আক্রমণ থেকে রক্ষা পেতে জটায়ু দ্রুত স্থান ত্যাগের জন্য তাগাদা লাগাচ্ছে। শূর্পণখা ও বিভীষণের সঙ্গে সেই অঘটনটির প্রতিক্রিয়া একটা হবেই। কারণ আর যাই হোক, তারা দুজনেই লঙ্কার রাক্ষসরাজ রাবণের ভাইবোন। লঙ্কার রাজরক্ত যখন ঝরেছে, তখন রাবণ যে তীব্র প্রতিহিংসা দেখাবে তা স্পষ্ট। গোদাবরীকে সমান্তরালে রেখে দণ্ডক প্রদেশের ঘন অরণ্য, দণ্ডকারণ্যের মধ্যে দিয়ে তারা চলে এসেছে বেশ অনেকখানি পথ। তারা এখন অনেকটা নিশ্চিত যে তাদের এখন খুঁজে বের করা খুব একটা সহজ নয়। শাখা নদী বা জলাশয়ের থেকে দূরে দূরে থাকার অর্থ শিকার করার সহজ সুযোগ থেকে বঞ্চিত হওয়া। রঘু প্রতিষ্ঠিত গর্বোদ্ধত ক্ষত্রিয় রঘুকুলের উত্তরাধিকারী দুই রাজকুমার, অযোধ্যার রাম ও লক্ষণ। তাদের পক্ষে লতাগুল্ম ফল পাকড় খেয়ে জীবনধারণ এক কথায় অসম্ভব। হরিণটা স্থির হয়ে দাঁড়িয়ে কচি ঘাস চিবিয়ে চলেছে নিশ্চিন্তে। রাম বুঝল এটাই প্রকৃষ্ট সময়। বাঁ হাতে ধনুকটিকে দৃঢ়ভাবে ধরে সে ডান হাতে ছিলাটাকে প্রায় তার ঠোঁটের কাছে টেনে আনল। তার কনুই মাটির একেবারে সমান্তরালে, যেমনটি তার গুরু মহর্ষি বশিষ্ঠ তাকে শিখিয়েছিলেন। কনুইটা দুর্বল ঠেকছে। উঁচুতে তোলো কনুইটাকে। পিঠের সমস্ত পেশির শক্তি ওখানে টেনে আনো। পিঠটাই আসল শক্তির জায়গা। রাম ছিলাটাকে আরও একটু টেনে এনে তীরটাকে ছুঁড়ল। গাছপালার ফাঁক দিয়ে বিদ্যুৎ গতিতে উড়ে তীরটা বিঁধে গেল হরিণটার গলায়। একবারও ডেকে ওঠার সুযোগ পেল না সে, তৎক্ষণাৎ মাটিতে পড়ে গেল। ফুসফুস থেকে উজিয়ে উঠছে তার রক্ত তখন। পেশিবহুল চেহারার লক্ষণ পা টিপে টিপে এগোল হরিণটার দিকে। এগোতে এগোতেই তার কোমরবন্ধের পিছনে লুকোনো ছুরিটি সে হাতে নিল। মুহূর্তে জন্তুটির সামনে গিয়ে লক্ষণ ছুরিটি ঢুকিয়ে দিল হরিণটার দুই পাঁজরের গভীরে, একেবারে হৃদযন্ত্রের ভিতর। হরিণটার মাথা নম্রভাবে ছুঁয়ে সে সমস্ত শিকারীদের মতো উচ্চারণ করল, হে সুন্দর জীব, তোমাকে মারার জন্য আমাকে ক্ষমা করো। তোমার শরীর আমাদের আত্মাকে রক্ষা করবে, তৎক্ষণাৎ যেন তোমার আত্মা আরও সমুন্নত হয়। রাম দৌড়ে লক্ষণের Sample complete. Ready to continue?